বিএনপি সরকার গঠনের পর পেরিয়েছে ৩ মাস। এর মধ্যে সার্বিকভাবে কতটা পরিবর্তন হলো অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে? কেমন গেল সংসদের প্রথম অধিবেশন? সংসদ এবং সংসদের বাইরের আলোচনায় কেন নেই বহুল সমালোচিত যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি? বাণিজ্যমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে চুক্তি চাইলেই বাতিল করা যায় না। তবে কি এখানে বলির পাঠা হলো বিএনপি, নাকি দেশের স্বার্থকে বলির পাঠা বানাতে তারাও অংশীদার? জামায়াত সংসদ ও রাজপথে বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখতে সোচ্চার হলেও এই চুক্তি নিয়ে মুখে কুলুপ কেন? কেমন চাপে আছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, আর দেশের বর্তমান রাজনীতিতে তাদের প্রভাবই বা কেমন? অন্যদিকে পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন পরবর্তী সহিংসতা। দীর্ঘদিনের বাম শাসন ছেড়ে এখন কট্টর ডানের হাতে পশ্চিমবঙ্গ। এর প্রভাব বাংলাদেশে কেমন পড়তে পারে, এসব নিয়ে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আমি শুরুতেই আসলে আপনার সাথে এর আগেও একবার যখন কথা হয়েছিল আমার এই প্ল্যাটফর্মে, তখন সম্ভবত ডক্টর ইউনূস সরকার ছিলেন এবং তখনকার একটা পরিস্থিতির একটা বিশ্লেষণ দিয়ে আপনার কাছে শুরু করেছিলাম। আজকেও সেভাবে শুরু করতে চাই। এই যে নতুন সরকার এসেছে, ৩ মাস হয়ে গেছে এই সরকারের, আপনার কাছে আসলে মোটা দাগে একটু জানতে চাই পরিস্থিতির কেমন পরিবর্তন হলো? ধরুন অর্থনীতি, সমাজনীতি, যদি বলি নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, সবকিছুতে আপনার কি মনে হয়? দেখুন, এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আমরা তো দেশের বাইরে থেকে দেখি, তো দূর থেকে দেখলে কিন্তু অনেক সময় ভালো দেখা যায়। বিশেষ করে আমাদের বয়সী যারা, তাদের তো দূরের চশমার প্রয়োজন হয়। তো দূর থেকে দেখলে জিনিসটা স্পষ্ট এবং স্বচ্ছ মনে হয়, যেটা কাছের মানুষ হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না। আমি যেটা জেনেছি, প্রথমে আমি একটা কথা বলি আপনাকে, যে ডক্টর ইউনূস সরকারের আমলেই আমরা কথা বলেছিলাম। আহ আমি শব্দটা একটু পরিবর্তন করে বলতে চাই, ডক্টর ইউনূসের জবরদস্তি সরকারের আমলে আমরা কথা বলেছিলাম। সেই জায়গাটা থেকে মানুষ একটু ভালো আছে এই কারণে, ধরেন যে সাধারণ মানুষের সাথে যখন কথা হয়, তারা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই যে হাঁপ ছেড়ে বাঁচাটা, এটাকে আপনি এই যে বললেন না কতগুলি ফ্যাক্টর, অর্থনীতি, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, সব বিষয়ে একটা দখলীকরণের চেষ্টা হয়েছিল ডক্টর ইউনূসের আমলে। যে কথাটা আমি সবসময় বলি এবং বলবো, আপনি একটি সরকারের পতন ঘটিয়েছেন, সেটি হতেই পারে তারা দীর্ঘ সময় ধরে সরকারে ছিল, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, টাকা লন্ডারিং, অনেক কিছু হয়েছে। তার ফলাফল হিসেবে তাকে চলে যেতে হয়েছে, দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, বা পালিয়ে গেছে, যেটাই আমরা বলি না কেন, চলে গেছে। সেটার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ছিল? আপনি কি কারণে রিসেট বাটন প্রেস করতে গিয়েছিলেন? কেন আপনি একটা যুবক ছেলের হাত ধরে ইন্টারন্যাশনাল ফোরামে বলছেন যে যে কোনো বিপ্লব করলে একে দরকার হবে, এ হচ্ছে মাস্টার মাইন্ড? এগুলো আপনার বিপ্লবের লক্ষ্য ছিল? আচ্ছা, আপনি যেহেতু আপনি রাতারাতি এই রবীন্দ্রনাথ, প্রসঙ্গটাতে গেলেন, একটুখানি জিজ্ঞাসা করি। আপনি মনে হয় আরো একটা পয়েন্ট বলছিলেন, কিন্তু এই প্রসঙ্গে একটুখানি জিজ্ঞাসা করি। আপনি বলছেন যে মাহফুজ আলমের কথা, যাকে আসলে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত জি, করিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরে তিনি বলছেন, বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি যে তাকে ব্যবহার করা হয়েছে। আসলে ওরকম কিছুই না, তিনি ব্যবহৃত হয়েছেন। এবং তিনি বলছেন, আমি দেখছিলাম সম্ভবত ডয়চে ভেলের একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে, তিনি বলছেন যে আমার মন্ত্রণালয় বা আমার যে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ছিলাম আমি, বা উপদেষ্টা ছিলাম, সেখানে আমার কাজ কি ছিল? তখন মানে অ্যাঙ্করকেই উনি পাল্টা প্রশ্ন করছেন যে তার আসলে কোনো কাজ ছিল না, সেটা তিনি বলতে চাইছেন যে তার কোনো ক্ষমতা ছিল না, তাকে ব্যবহার করা হয়েছে, এটা তার বক্তব্য। আচ্ছা শুনেন, যে ইংরেজিতে একটা শব্দ আছে না, খুব কাছাকাছি, ইউজ এবং এবিউজ। ঠিক আছে, খুব কাছাকাছি শব্দ কিন্তু। তো সে বলছে সে ইউজড হয়েছে, আমি বলবো সে অ্যাবিউজড হয়েছে। আরো কিছুদিন পরে রিয়ালাইজ করবে যুবকটি, তার কথা আমি শুনেছি, তার কথাকে আমি সমর্থন করার আমি কোনো কারণ দেখি না। সে যে ভাষায় কথা বলে বা যে দৃষ্টিকোণে, হয়তো আমরা তাদের চাইতে প্রজন্মগতভাবে অনেক পুরনো, আমাদের দৃষ্টিভঙ্গি পুরনো, বাট হোয়াট এভার ট্যালেন্ট এই ছেলেটা ছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যে কারণে সে বলতে বাধ্য হচ্ছে যে আমাকে ব্যবহার করা হয়েছে। এখন যিনি ব্যবহৃত, তিনি যদি বোঝেন যে তিনি উচ্ছিষ্ট এবং তাকে ফেলে দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের আর বলার কি আছে? তো আমি ওই প্রসঙ্গটায় ফিরে আসি যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। বর্তমানে যে বিএনপি সরকারের আমল, মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে কিন্তু। এবং আপনি যদি দেখুন, সমালোচনা করা যেতেই পারে। এখন তারেক রহমানের সমালোচনা না করলেই দেখি গালাগালি করে। মানে বাংলাদেশের ট্রেন্ডই এরকম, যে কোনো জায়গায় কথা বললে আমি মন্তব্যগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করি, তারেক রহমানের কেন সমালোচনা করা হচ্ছে না, এইটাও একটা আক্রোশ। তো আমার কথা হচ্ছে, সমালোচনা করার আগে
একটা মানুষকে তো পোক্ত হয়ে বসতে দিতে হবে, তাই না? বসুক, দেশটা হাতে চালাক ভালো করে, কিছুদিন পরে আমরা বুঝবো যে কোথায় আছে ছিদ্রগুলো। সেই ছিদ্রগুলো এখন বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমি কি ওই ছিদ্রগুলো আঙুল দিয়ে আরো বড় করে দেবো, না ওই ছিদ্রগুলো দেখিয়ে বলবো যে এই ছিদ্রগুলো বন্ধ করুন? কোনটা আমাদের কাজ? আমাদের কাজ হচ্ছে ছিদ্রগুলো বন্ধ করতে বলা, যেন এই ছিদ্র দিয়ে বড় বড় বিষয় ঢুকতে না পারে, এবং আপনারাও যেন পতন না হয়। কারণ বাংলাদেশে একটা স্টেবল সরকারের প্রয়োজন হয়ে পড়েছে। আপনি যেটা বলেছেন যে দেখুন, এটা মানতেই হবে, লিবারেল যেমন এই আমাদের অস্ট্রেলিয়ায় শাসন করে, কোন দেশে যেমন ফেডারেল ডেমোক্রেটিক এরা শাসন করে, বাংলাদেশে আসলে দুইটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি। এটা মানতেই হবে আপনাকে। বাকি দলগুলো ওরা চেষ্টা করছে, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। যেমন 80 বছর ধরে চেষ্টা করছে কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, বাম বাম করতে করতে এখন এলাহি বামে পরিণত হয়ে গেছে, এটা দিয়ে মাথা ব্যথাও ছাড়ে না এখন, এই অবস্থা তাদের। হ্যাঁ, ওই বামে তো কাজ হবে না, বাম ডানে কাজ হয় না। এই যে ডানপন্থীরা যে জোর করে সংসদে এসে গেছে, অথবা যেভাবেই হোক নিজেদের প্রভাব খাটিয়ে সংসদে আজকে বিরাজমান, আসলে কি তারা পারবে আমাদের দেশকে বদলে দিতে? এবং আপনি একটা জিনিস খেয়াল করেন তো, মানুষ যদি সত্যি তাদেরকে সেভাবে পছন্দ করত, তাহলে আপনার তাদের ভাষায় যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে বিরোধী দলে গিয়ে এত ভয় কেন? আমি তো তাদের কথায় ভয়ের আলামত পাচ্ছি। কেন মনে হচ্ছে তারা হ্যাঁ, ভয় পাচ্ছে? জি, কেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে? ভয় পাচ্ছেন কেন জানেন? যে কোনো একটা বিলে, যে কোনো একটা ব্যাপারে, যে কোনো কিছুতে আপনার আক্রমণ এবং মারমুখী হয়ে ওঠে। মানুষ কখন মারমুখী হয়? যখন সে ভীত থাকে এবং যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। আপনাকে তো সমালোচনা করার জন্যই সংসদে পাঠানো হয়েছে, তাই না? এবং আপনি দেখেন এই যে ফজলুর রহমান যে সব কথা একেবারে সত্যি বলেন তা তো নয়, তারও তো সাহসের অভাব আছে। সাহসের অভাব যদি না থাকে, সেদিন তিনি সংসদে দাঁড়িয়ে জামাতের আমির এবং অন্যান্যদেরকে তিনি আঙ্গুলি নির্দেশ করে এই রাজাকারের বাচ্চা এইভাবে কথা বলছেন, ফাইন, কিন্তু একবারও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি। যে বঙ্গবন্ধুটাকে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন, যে ৭১ তাকে মহান মুক্তিযোদ্ধার স্মারক দিয়েছে, যে মহান মুক্তিযুদ্ধ কিন্তু তাকে বরাবরই তিনি মুক্তিযোদ্ধা বলেন, করেছে, তিনি সবসময় সেটি বলেন, বঙ্গবন্ধু নামে সেদিন তিনি। বলেননি তিনি সংসদে, কারণ তার নেতা সেখানে উপস্থিত না, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত, অন্যান্য এমপিরা উপস্থিত, কাজেই কিন্তু কিন্তু ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রীও তো সংসদের একদম প্রথম দিনই, যদিও বঙ্গবন্ধু বলেন নাই, কিন্তু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রেফার রহমান, করেছেন যে তার সংসদের সময় কি হয়েছিল। একদম। সেটা হচ্ছে জি। এটাই এটাই তো আপনার বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎ, যেটা আমাদের আওয়ামী বন্ধুরা মানতে চান না, তাই না? গত 15 বছর ধরে কোনো একটা সময়ে কোনো একটা সভা বা বক্তৃতা শুরু হওয়ার সাথে সাথে দুইটা জিনিস হতো। একটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হুম। তো সেটা তো আমরা জানি যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বারবার কেন বলতে হবে? কেন রিপিটিশন? রিপিটিশন মেক্স দ্য পিপল টায়ার্ড, ক্লান্ত করে মানুষকে, বিরক্ত করে, তাই না? এবং দেখেন, বঙ্গবন্ধুকে পর্যন্ত এরা মানে মানুষের ভালোবাসার জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য এগুলো যথেষ্ট ছিল। আরেকটা জিনিস হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম, যে প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে বিএনপি কে গালাগালি করা এবং আক্রমণ করা, এই দিক থেকে আপনি খালেদা জিয়া এবং তারেক রহমানকে তো ধন্যবাদ আমাদের জানাতেই হবে। এখন পর্যন্ত তারেক রহমান অশালীন বা অশ্রাব্য ভাষায় তার প্রতিপক্ষকে গালাগালি করেনি। যে আমি যে অদৃশ্য প্রতিপক্ষের কথা বলছি, তারে গালাগালি করেন, এবং না করার ফলে তার ভাবমূর্তি আমি তো মনে করি উজ্জ্বল হয়েছে, তাই না? জি, এবং তারেক রহমান খুবই স্বল্পভাষী, নানা বিনয়ী জায়গায় ভাষায় কথা বলছেন। তার সম্পর্কে যেহেতু আপনি আনলেন, তারও সম্প্রতি সময়ে যে বিষয়গুলো বেশ প্রশংসিত হচ্ছে সেগুলো নিয়ে আসবো। আবার সমালোচনা আছে, সেটা নিয়েও একটু শুনবো। কিন্তু আপনি যে বলছিলেন যে আহ, মানে এই বিষয়গুলো হয়নি আওয়ামী লীগ বন্ধুদের সাথে পার্থক্য, কিন্তু আমি দেখছিলাম সম্প্রতি বিএনপির ঝানু নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী, তিনি একটি আয়োজনে বলছেন জিয়াউর রহমানকে নেলসন ম্যান্ডেলা, গান্ধী ওনাদের সাথে তুলনা করছিলেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমানকে তিনি তুলনা করছিলেন হিটলার, মুসলিনের সাথে। মানে এটা তো ধরেন এখন এই প্রক্রিয়া তো চলবে। মুশকিলটা কোথায় জানেন? আমাদের দেশে নয়, পৃথিবীর বহু দেশেই এই তুলনা এবং অপতুলনা হয়। রিজভী বঙ্গবন্ধুকে কি বললো তাতে কি যায় আসে, তাই না? আমি তো বঙ্গবন্ধু সম্পর্কে শুধু একটা কবিতার দুটো লাইন সব সময় বলি, প্রেমেন্দ্র মিত্রের, মেঘরা যা খুশি লিখে রেখে যাক, আকাশের গায়ে কখনো লাগে না দাগ। মেঘ তো কত কিছু লিখবে, আকাশের গায়ে কখনো দাগ লাগবে না। উনি আকাশের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বাঙালির। এবং আমি তো সবসময় আরো একটা কথা বলি, নেতাজি সুভাষ বসুর মতো মানুষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দিতে পারেননি, নানা কারণে তিনি পারেননি। ব্রিটিশের সাথে সংগ্রাম করা এতটা সহজ ছিল না, কিন্তু বঙ্গবন্ধু পেরেছিলেন। একই ভাষায় বলেছেন
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তখন এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং উনি পেরেছিলেন। ইজ এ সাকসেসফুল পলিটিশিয়ান। দেশ স্বাধীন করার ক্ষেত্রে, মাতৃভূমি দেওয়ার ক্ষেত্রে, পতাকা সঙ্গীত দেওয়ার ক্ষেত্রে ইজ এ সাকসেসফুল পলিটিশিয়ান। তার তো তুলনা হবার কথা নয়। রিজভির মতো মানুষ, শুনেন, বহু প্রাণী রাগ করে পাহাড়কে, পর্বতকে পায়া দিয়ে আঘাত করে, তাদেরই পা ভাঙে, পাহাড়ের কিছুই হয় না, পর্বতের কিছু হয় না। কিন্তু আমি যে কথাটা এখানে ভুলে যাচ্ছি বলতে, সেটা হচ্ছে রিজভিকে দিয়ে বলানো, দ্বিতীয় শ্রেণীর নেতাদের দিয়ে বলানো, তৃতীয় শ্রেণীর নেতাদের দিয়ে বলানো, এটা আওয়ামী লীগও করতে পারত। সেটা না করে তাদের শীর্ষ নেত্রী নিজেই এই দায়িত্বটি গ্রহণ করতেন, যেটি ভালো হয়নি। তার এই দায়িত্ব গ্রহণ করার প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনাররা এগুলো বলতে পারতো, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টরা এগুলো বলতে পারতো, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা এগুলো বলতে পারতো। তারা না বলে সবসময় শীর্ষ নেতা নেত্রী কেন কথা বলবে? পশ্চিমবঙ্গে দেখেন মুখ যে কত খারাপ। আপনার বাল্য শিক্ষা, আপনাদের সময়কালে না, আমাদের সময়কালে বাল্য শিক্ষা ছিল অবশ্য পাঠ্য। এই যে আপনার কি বলে, রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা, কথিত আছে যে এটি আসলে বর্ণ পরিচয় বিদ্যাসাগরের, তিনি তাকে দিয়ে দিয়েছিলেন যে এটা করে খাও তুমি। যাই হোক, এই বাল্য শিক্ষা একটা কথা ছিল, স্বীয় জিহ্বা শাসনে রাখিবে। জিহ্বাকে শাসনে রাখতে হয়, কারণ এটির আয়তন যাই হোক, এটি দীর্ঘ তলোয়ারের চাইতেও ধারালো। এটা মনে রাখতে হবে। এটা মানুষকে, আমি যদি আপনার সাথে নম্র চমৎকার ভাষায় কথা বলি না, আপনার ভেতরে এক ধরনের ভালোবাসা, ভালো লাগা তৈরি হতে বাধ্য। আর আমি যদি দেখে আপনাকে বলি, শারমিন এটা আপনি একটা টিপ দিয়েছেন, টিপটা আপনাকে মানিয়েছে, আপনার ভ্রুগুলো কত আরো উপরে ওঠা উচিত ছিল, আপনার এটা ছিল, আপনি হু হা করবেন, এবং আপনার ব্ল্যাক লিস্টে আপনি সযত্নে আমার নামটা লিখে রাখবেন। হ্যাঁ, কথার কিন্তু, কথা একটা অন্যতম মারাত্মক অস্ত্র। আমি বিশেষ করে রাজনীতিবিদ, এই যে ধরেন, আমি আবারও ফিরে যাচ্ছি, এই যে পশ্চিমবঙ্গে এই এপাং ওপাং ঝপাং, এই জন্য আমি এটার, উনার কবিতা জানেন তো, এপাং ওপাং ঝপাং, তা আমি উনার পতনের পর লিখেছি দিদি চিটপটাং, তাই না? এপাং ওপাং ঝপাং। আমি বিস্মিত হয়ে যাই যে দেশে ধরেন, আমি বলি, যে দেশে শামসুর রহমান, যে দেশে আল মাহমুদ, আমি রাজনৈতিক ধারা পছন্দ করি না করি অন্য কথা, যে দেশে মহাদেব সাহা, যে দেশে ধরেন আমাদের দেশে সিকান্দার আবু জাফর, হ্যাঁ, এই সমস্ত কবির জন্ম হয়, আপনার লালন ফকিরের মতো মানুষের জন্ম হয়, সেখানে রাজনীতিবিদদের ভাষা এত খারাপ হয় কি করে, এত নোংরা, এত অশ্লীল ভাষায় কথা বলে কি করে? একইভাবে আপনি পশ্চিমবঙ্গে দেখেন, আরো উজ্জ্বল, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, সেখানে এই মহিলা দাঁড়িয়ে বলছে যে হাওড়া ব্রিজ আমি তৈরি করেছি, 1800 সালে তৈরি করা ব্রিজ, তাই না? মানে ব্রিটিশের তৈরি করা ব্রিজ। তারপরে নজরুলের এমন গান করেছেন তিনি, আমার যাবার সময় হলো, নজরুল এটা শুনলে উনি নিজে আগে পৃথিবী থেকে বিদায় নিতেন। এই জাতীয় ভাড়ামি, এটা তো মুখ্যমন্ত্রীকে মানায় না, প্রধানমন্ত্রীকে মানায় না। এগুলো কি হচ্ছে জানেন তো, ডিটোরিয়েশন অফ, আমি বলবো, পার্সোনালিটি। আপনি আমেরিকায় দেখেন, রুজভেল্ট, আপনি তো আমেরিকায় থাকেন, রুজভেল্ট ছিলেন, তাই না? আপনার কত বড় বড় মানুষ ছিলেন যারা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে জন্ম দিয়েছেন, আজকে সেখানে একজন পাগলা রাজা। আপনি ইংল্যান্ডে দেখেন, চার্চিল ছিলেন, হ্যাঁ, কত বড় বড় মানুষ। রাশিয়ায় দেখেন, লেনিন, আমরা যাদেরই বলি, ডিটোরিয়েশন অফ দ্য লিডারশিপ পৃথিবীর সর্বত্র আমি দেখতে পাচ্ছি, এবং সেটা সবচেয়ে হয়তো নিম্নতম ধারাটি আমাদের মতো দেশে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কিন্তু তবে এখন আমি যে এই জায়গায় লিডারশিপ, আবারও আপনি তারেক আবার রহমানকে, জি প্রশংসা করছিলেন, তারেক রহমানের প্রশংসার কথা জি, বলছিলেন। আপনার এখন তারেক রহমানের লিডারশিপটা কেমন মনে হচ্ছে? আপনি যদিও বলছেন যে সময় তাকে তো বসতে দিতে হবে, মানে 3 মাস হয়ে গেছে একটা, এবং 3 মাসটা আসলে একটা গণ অভ্যুত্থানের পরে প্রায় 1.5 বছরের সময় কেটে গেছে। তখন তার প্রস্তুতির সময় ছিল, তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে তিনি ঢুকেছেন দেশে। ফলে এখন তার লিডারশিপ মাপার একটা সময় এসেছে বলে ভাবতেই পারি কিনা, কেমন মনে হচ্ছে? আমার মনে হয় নিজের পক্ষে 6 মাস সময় দিতেই হবে। আমাদের বাংলাদেশে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেশ হিসেবে ছোট হতে পারি, আমাদের অনেকগুলো ধারা সেখানে আছে। পৃথিবীর আর কোনো দেশে দেশের স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না। মূল ধারার বিরুদ্ধে যারা দেশের অস্তিত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে, তারাও আমাদের দেশে রাজনীতি করে, এবং তারা এখন সংসদেও আছে। কাজেই লড়াইটা খুব সহজ নয়, তার জন্য তো নয়, কারোর জন্যই না নয়। সংসদে এক কেন, তারা নাম্বার, তো তাদের সাথে জোটেও ছিল, ফলে লড়াইয়ের কি আছে, না, বন্ধুই তো জোট ছিল। জোট থেকে তো বেরিয়ে গেছে না, জোট তো ভেঙে গেছে এখন। এবং প্রতিদ্বন্দ্বিতা তো তাদের দু দলের মধ্যেই হয়েছে না। আওয়ামী লীগ তো উজ্জ্বল ছিল, তাই না? উজ্জ্বল হয়ে কাকে সমর্থন দিয়েছে সেটা অন্য আলোচনা, কিন্তু আওয়ামী লীগ তো ছিল না। আর একটা বিষয় আমি যেটা আপনাকে বলতে চাই, যে আমাদের দেশে অনেক জনবহুল একটা দেশ, অনেক জনসংখ্যা, এবং
আমরা যত কথাই বলি, এই আমরা বলি না জিডিপি বেড়েছে, এই বেড়েছে, এই বেড়েছে। দেখেন, আমি অর্থনীতির ছাত্র ছিলাম, কিসের জিডিপি বেড়েছে? 5% মানুষের জিডিপি মাইনাস করে দেখেন তো জিডিপি কত। যে 5% মানুষ হচ্ছে বড় লোক, যাদের আমরা কাবাব হাউসে দেখি, আপনার ধরেন যে বাড়িধারায় দেখি, গুলশানে দেখি, বিদেশে ঘুরছে দেখি, ইভেন ইন্ডিয়া। আমি কিছুদিন আগে শ্রীলঙ্কা, ইন্ডিয়া ঘুরে এসেছি। আমি দেখি 10% মানুষকে বাদ দেন, দ্য টপ 10% মাইনাস। আপনি তারপর দেখেন তো জিডিপি কোথায় গিয়ে দাঁড়ায়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ হচ্ছে এদের হাতেই সবকিছু, এদের GDP হাতেই একটা ক্ষমতা, শুভঙ্করের এদের হাতেই পাখির মতো। টাকা। হ্যাঁ, তো সেই দিক থেকে ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর বিএনপি। এবং আরেকটা জিনিস হচ্ছে, 1.5 বছরের মতোই তো ছিল বোধহয় ইউনূস সাহেব ওইখানে। আমার যেটা মনে হয়, ভদ্রলোক আমাদের চট্টগ্রামের মানুষ, পারিবারিক ভাবে তাকে আমি চিনতাম। হ্যাঁ, কারণ তার ভাইয়ের ছেলে আমাদের সাথে পড়াশোনা করতো, তার আপন ভাইয়ের ছেলে, তার চাচার ছেলে সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে হঠাৎ করে যে একটা আগলি ফেস বেরিয়ে এলো। এই যে ধরেন, আমরা তো ভেবেছি একজন নোবেল বিজয়ী মানুষ। আমি এই কথাটা আগেও আরেকটা শোতে বলেছি, কি জানেন তো, আমাদের রফিকুল আলম আছে না, গান করেন, ওই যে ভদ্রলোক রফিকুল ইসলাম বা রফিকুল আলম, অনেক বিখ্যাত গায়ক। উনি আর একটা গান খুব বিখ্যাত, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে না, এরকম একটা গান। তো আমার মনে হয় এই গানটা পুল্লিঙ্গ করে ইউনূস সাহেবের জন্য প্রযোজ্য। এক হৃদয়হীনের কাছে হৃদয়ের দাম কি আছে। উনি আমাদের দেশকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে পারেননি। এভরি পলিটিশিয়ান হ্যাজ সাম টাচ। আপনি যেভাবেই বলেন, যে কোনো রাজনীতিবিদ, সে যে দলেরই হোক না কেন, রাজনীতি করতে করতে উঠে আসলে তার সাথে মানুষের একটা সংস্রব ঘটে, ঠিক না? যেমন ধরুন, আমি একটা সহজ উদাহরণ দিই। আপনার সাথে রান্নাঘরের মশলা, মরিচ, আনাজ, পেঁয়াজের যে সম্পর্ক, আমার সাথে সেটা নেই। আমি বড় জোর একটা ডিম ভাজতে পারি, বা বড় জোর দুটো ভাত রান্না করতে পারি, কিন্তু মশলা আনাজের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। তার তো জনগণের সাথে কোনো বন্ধুত্ব ছিল না। এগুলো তো আপলিফটেড পার্সন। আপনি যদি আমাদের ইতিহাসের দিকে তাকান, জিন্না সাহেব, আপনি যদি আমাদের ইতিহাসের দিকে তাকান, আর এরকম আরো অনেক আছে, ভারতে অনেক রাজনীতিবিদ আছে। এটা হচ্ছে আপরুটেড। এরা একটা সোসাইটি কিংবা একটা বড় গোষ্ঠী থেকে ইমপ্ল্যান্টেড, এদেরকে বসিয়ে দেওয়া হয়, তাই না? ইমপ্ল্যান্টেড মানুষ কিন্তু ঠিক মতো জল পানি না দিলে বাঁচবে না। কারণ এটা তো আপনি দেখেন তো, ওই যে আচ্ছা, মাঠের ঘাস, কিন্তু ধরেন মাঠের কিন্তু ধরেন ঘাসকে আপনি পানি দেন? না, পানি দেওয়া হয় না, তারা বল, মানে ন্যাচারাল। আমি যেটা জিজ্ঞাসা নিজেরাই বেঁচে থাকে। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা ইমপ্ল্যান্টেড, এইটার সময় তার আগলি ফেস বেরিয়ে এসেছে, কিন্তু এই যে বেরিয়ে আসছে, তাদেরকে কোনো রকম জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না এখনো। এটাই কি আসলে হবার কথা, নাকি তাদের কাজের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার মানে প্রয়োজন? বিশেষ করে যেটি আলোচনায় আসছে, হামে 350 মতো শিশু মারা গেছে ইতিমধ্যে। জি, জি। আরও হয়তো সামনে এই তালিকাটা আরও লম্বা হবে, আরও বেশ কিছুদিন। ফলে এখানে আসলে জবাবদিহিতার তো কিছু দেখা যাচ্ছে না। কেন হচ্ছে না, কি মনে হয়? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে কি জানুন, মানুষকে যে কোনো জিনিস, ধারালো জিনিস আপনি ক্রমাগত ব্যবহার করলে একসময় ভোতা হয়ে যাবে। তাকে কিন্তু আবার ধার দিতে হয়, মৃত্যু এমন একটা পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশে, মৃত্যু মানুষকে আন্দোলিত করে না, শুধু ওই পরিবারকেই আন্দোলিত করে যাদের সদস্য মারা যায়। শুধু তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আর কিছু মিডিয়াকে ক্ষণিকের জন্য আন্দোলিত করে, তারপর আর আন্দোলিত করে না। এটা নির্মম হলেও সত্য। সেই জায়গাটাকে যদি আবার আপনার চেতনাটাকে ফিরিয়ে আনা যায়, মানুষকে মানুষের মূল্যবোধে জাগানো যায়, মানুষ যে মানুষ সেটা যদি মনে করিয়ে দেওয়া যায়, মানুষ যদি মানুষের জন্য কাঁদতে শেখে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রকৃতির একটা বিচার আছে। আপনার মনে আছে 21শে ফেব্রুয়ারি যে গানটা আব্দুল গাফার চৌধুরী লিখেছেন, সেই গানেও একটা কথা আছে, শিশু হত্যার উৎসবে আজ কাপুক বসুন্ধরা। মানে শিশু হত্যা একটা জঘন্য অপরাধ, কিন্তু এই অপরাধের দায়িত্ব তাকে নিতেই হবে। আপনি যেটা বলছেন যে আজকে হচ্ছে না, ঠিক আছে, আজকে হচ্ছে না। আপনি একটা খবর তো আমরা দেখেছি না, 1 বছরের বিশেষ মেয়াদ থেকে বোধহয় 6 মাসে নামিয়ে আনা হয়েছে না, এটা তার যে এটা মনে স্পেশাল হয় একটা সিকিউরিটি। বিভ্রান্তি, কারণ একটা প্রোটোকল, একটা মানে প্রজ্ঞাপন হয়েছিল সেখানে 1 বছর থেকে এই মানে ভিভিআইপি স্ট্যাটাসটাকে, বিশেষ মর্যাদা বা মানে এসএসএফ এর যে সিকিউরিটি, সেটা যাই হোক, 6 মাসে নামিয়ে আনা হয়েছে, কিন্তু ডক্টর ইউনুসেরটা বহাল আছে 1 বছর। এটা বলা আছে। ডক্টর ইউনূস ডক্টর ইউনুসের এক কি বছর হয়েছে? বহাল আছে। ও 1 বছর বহাল হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তার যাই হোক, কনফারেন্সে। যদি বহাল থাকেও 1 বছর কোনো সময় না। সময়ের মাপে 1 বছর কোনো সময় না। 15 বছর যেমন সময় ছিল না। হ্যাঁ, 86 বছর বয়সের তারপরে মানুষের ধর, জন্য কি 1 বছর একটা বড় সময় না? সেটা তো অন্য বিষয় না। সেটা তো তিনি বজ্রপাতেও মারা যেতে পারেন কালকে, সেটা তো অন্য বিষয়।
তাই না? কিংবা তিনি হার্ট অ্যাটাক করেও মারা যেতে পারেন, সেটা তো প্রত্যেক মানুষের জন্যই। এবং আপনি যদি এইটা বলেন, তাহলে আমি আবার নেচারের বিচারের কাছেও তো আমার প্রশ্নটা, আমার ব্যক্তিগত প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, কই খন্দকার মোশতাককে তো কেউ মারতে পারেনি। ঠিক আছে, তিনি নিজে নিজে দুঃখ কষ্ট সহ্য করে, অপ্রকৃতিস্থ হয়ে, এমনকি শোনা যায় তিনি নিজের বিষটা নিজে খেয়ে ফেলতেন ভুলে, এবং তার ঘর বাড়িতে 148টা তালা লাগিয়ে রেখেছিলেন, কিসের ভয়ে কেউ জানে না। এগুলো ছিল সবই, কিন্তু তার তো নর্মাল মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের যিনি জাতির পিতা, আমাদের যিনি বঙ্গবন্ধু, তার তো গুলিতে বুক ঝাঁঝরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সারা জীবন শান্তি শান্তি করে নোবেল পুরস্কার কমিটি বলেছে যে গান্ধীকে শান্তির পুরস্কার দিতে না পারা তাদের ব্যর্থতা, সেই মানুষকে গুলি খেয়ে মরতে হয়েছে, হচ্ছে না? হ্যাঁ, নিয়তির বিচার বা প্রকৃতির বিচার আমরা জানি না, যেভাবেই হোক তার জন্য একটা শাস্তি। যদি এই হামের যে কাহিনী আমরা শুনছি, এটাকে সত্য ধরে নেওয়ার 90% কারণ আছে, এবং 90 কেন 99% কারণ আছে। তো 99% কারণ যদি সত্য হয়, তার একটা বিচার হবেই, প্রকৃতি ছাড় দেবে না। জি। হ্যাঁ, আরেকটা প্রকৃতি বিষয় কাউকেই ছাড় দেয় না। হামের সাথে সাথে যেটি মোটামুটি বিশ্লেষক বলি, অর্থনীতিবিদ বলি শতভাগ সমালোচনা করছেন, সেটি হচ্ছে বাণিজ্য চুক্তি, যেটি নির্বাচনের মাত্র 3 দিন আগে ইউনূস সরকার করে গেলেন। সেটি নিয়ে অনেক সমালোচনা এখন পর্যন্ত হচ্ছে, কিন্তু যদিও একমাত্র ব্যক্তি সম্ভবত ডক্টর খলিলুর রহমান, এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এটি ভালো হয়েছে, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের সাথে ভালো বলছেন। আর একদম মুখে কুলুপ এঁটেছেন সংসদের সরকারি দল এবং বিরোধী দল, দুই দলই। ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি একবার উত্থাপন করেছিলেন, কিন্তু কার্যবিধির মধ্যে পড়ে না বলে তিনি সেদিন স্পিকার ওটাকে বাতিল করে দিলেন, আলোচনাই হলো না। তিনি বলছিলেন সংসদে যে 60 দিনের মধ্যে এটিকে বাতিল করার সুযোগ আছে, ফলে সময়টাও থাকবে না, কিন্তু আসলে কেউ মুখই খুলল না, সংসদে তো না, সংসদের বাইরেও না। কেন বলেন তো, কি মনে হয় এটার কারণ? দেখুন, প্রভুকে চটাবে কেউ? সকলেই তো প্রভুর কোনো না কোনো আশীর্বাদের দয়ায় আছে। সেটা এখন এতক্ষণ আমরা তারেক জিয়ার পক্ষে কিন্তু কথা বলেছি, অন্তত পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে। এখন যদি আমরা সত্য কথা বলি, এই যে ভোটে জিতে আসা, কিংবা ধরেন এই যে ক্ষমতায় থাকা বাংলাদেশে যারা ডিপ স্টেট এবং আমেরিকাকে অশ্রদ্ধা করেছে বা বিব্রত করেছে, বা একসময় মনে করেছে যে আমি লড়াই করতে পারবো, তারা কেউ টিকতে পারেনি। কারণ আপনি দেখেন বিষয়টা কিরকম, শুধু তাদেরকে দোষারোপ করলে হবে না। এই বাণিজ্য চুক্তির আসলে পুরোটা আমাদের সকলকে পাঠ করতে হবে। আমি কিছুটা দেখেছি, হ্যাঁ, পাঠ করতে হবে, এটা ভিতরে যেতে হবে। নিঃসন্দেহে এটি আমাদের দেশের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক বলে মনে হয়েছে আমার, অপমানজনক এবং ক্ষতিকারক। কিন্তু পৃথিবীর বহু দেশে এটা মানতে বাধ্য হয়েছে। যারা মানেনি, যারা গ্রাউন্ডেড, যাদের ইকোনমি অনেক বেশি শক্ত, তারা চেষ্টা করছে এটার সাথে লড়াই করার জন্য, এদিক থেকে ওই দিক থেকে। কিন্তু আমেরিকা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশ মেনে নিয়েছে, পারলে আরো একটু বেশি করে মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার কারণ হচ্ছে জনবিচ্ছিন্নতা। যে রাজনীতি জনবিচ্ছিন্ন, সে জনগণের ভোটে জিতুক আর যেভাবে আসুক সংসদে, সেটা নিয়ে কথা বলবে কিসের জোরে কথা বলবে? আর আপনার সরকারের তো এখনো সেই ধরনের ভিত্তি স্থাপিত হয়নি কথা বলার মতো। আমাদের দেশ তো অর্থনীতি, এবং আমি আরেকটা জিনিস যেটা জেনেছি, আমি মাঝখানে যেটা বলতে চাই, যে আমার মনে হয় আপনি নিশ্চয়ই জানেন এটা, যে খুব একটা তো লাভ হয়নি। 1-2% টেরিফের জন্য এটা করা হয়েছে, খুব একটা লাভই হয়নি, কারণ আমেরিকা তো নিজের লাভ ছাড়া এটা দেবে না, এবং তারা যা চেয়েছে তার অন্তত 90% তো নিয়ে নেবে। তো সেই জায়গাটায় আমার যেটা মনে হয়, ধরেন এই চুক্তিটা নিয়ে বিশদ আলোচনা হওয়া উচিত। আমরা কথা বলছি একটা টক শোতে, তারা কথা বলছেন সংসদে, জনপ্রতিনিধি, তাদের উচিত বিষয়টা খোলসা করা, মানুষের কাছে জানতে দেওয়া। এটা তো 100% শিওর আম জনতা এগুলো বোঝে না, বুঝতে চায়ও না, জানবেও না। কিন্তু যারা বোঝে, তারাই তো আপনার বাংলাদেশটাকে চালায়, তারাই তো পৃথিবীর সমস্ত দেশটাকে তারা চালায়। আসলে একদম এই বিষয়ে মুখে কুলুপটা আটলো কেন? ধরেন তারা বলে এসেছে ভারতের সাথে যে অসম চুক্তি হয়েছে, যেটি আওয়ামী লীগের সময়, সেগুলোকে প্রকাশ করতে হবে, দাবি করা হয়েছে। যদিও ইউনূস সরকারের আমলে সেগুলো করা হয়নি, এখনো তার কোনো উদ্যোগ নাই। বরং তা তো হয়ই নাই, বরং এই গোপনে গোপনে এই চুক্তিটা তখন হয়ে গেছে। তখন পর্যন্ত চুক্তিটা গোপনে ছিল, পরে এসে চুক্তির ক্লজগুলো আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেউ কিছু বলছে না। আপনার কি মনে হয় কেন বলছে না? বা বিএনপি কেন বলছে না? ডক্টর খলিলুর রহমান অবশ্য বলেছেন যে এটি তারেক রহমান এবং জামায়াতের আমিরের সাথে কথা বলেই আসলে এই চুক্তিটি করা হয়েছে, তারা জানতেন না বিষয়টা। এমন না, জামায়াতের আমির অস্বীকার করে ফেলেছেন যে এরকমটা হয় নাই, কেউ একজন মিথ্যাবাদী, মিথ্যা বলেছেন। আর বিএনপি একদম চুপ, কিছুই বলে নাই। কি মনে হয় বিএনপি কেন চুপ? বিএনপি কি বলির পাঠা? বিএনপি কি বলির পাঠা হচ্ছে এখানে, নাকি নিজেই দেশের স্বার্থকে পাঠা বানিয়ে বলি দেওয়ার একটা পার্ট? আমি মনে করি দ্বিতীয়টা সত্য।
যেটা বলেছেন যে নিজেরা বলির পাঠা হলে ধরেন তারা তো জবাই হয়ে যাবে না, বলি পাঠা মানে তো আপনি জবাই হওয়ার জন্য তৈরি হয়েছেন। সেই জায়গাটা থেকে বাঁচার জন্য এখানে একটা বিষয় আমাকে বলতেই হবে, সেটা কি জানেন তো, অদূরদর্শী রাজনীতি বিএনপির কাছ থেকে আমরা প্রত্যাশা না করলেও হবে। হবে এই কারণে, কারণ আপনি দেখেন কোঅর্ডিনেশনের একটা অভাব আছে। এখন পর্যন্ত আমি যা দেখেছি কোথাও একটা কোঅর্ডিনেশনের অভাব আছে, এবং খালেদা জিয়া আর তারেক জিয়ার ইমেজ কিন্তু একরকম নয়। এই কারণেই আমার মনে হয় তারেক জিয়া অনেক সময় চুপ থাকেন এবং আস্তে 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 বিষয়টাকে তিনি আয়ত্তে নেওয়ার চেষ্টা করছেন। কারণ আপনাকে এটা এটা তো মাথায় রাখতে হবে, সামনে যারা বসে আছে এরা অনেক সিনিয়র লিডার, অনেক অনেক সিনিয়র লিডার। এই আমির খসরু বা কিংবা সালাউদ্দিন যাদের কথাই বলেন অনেক সিনিয়র, এবং নট অনলি দ্যাট, তারা পোর খাওয়া মানুষ। তারা পোলট্রিও খেতে জানে, পোরও খেতে জানে, দুইটাই জানে। এবং আপনার 15-16 বছরে তারা কিন্তু সার্ভাইভ করেছে। হ্যাঁ, তারা সার্ভাইভ করেছে, হয়তো জেলে গেছে, হয়তো বেরিয়ে এসছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কত নাটক, তাই না? তাকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সার্ভাইভ করেছে। এই সার্ভাইভাল লোকগুলোকে নিয়ে পলিটিক্স করা ইজ নট দ্যাট ইজি। এটা এটা এত সহজ নয়। এবং আমি ওই চুক্তিটার কথায় ফিরে আসি। আমেরিকার বিপরীতে কথা বলার মতো মেরুদণ্ড আমাদের রাজনীতি হারিয়ে ফেলেছে অনেক আগে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর এটা আরো বেশি প্রমাণিত হয়েছে যে আমার সাথে থাকলে তুমি ক্ষমতায় থাকবে এবং আমার সাথে না থাকলে তুমি ক্ষমতায় থাকবে না। একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে অন্যরা কথা বলছে না কেন। কারা কথা বলবে? সুজন, বদিউল আলম, কারা কথা বলবে? আনু মোহাম্মদ। আপনি এত এত বিরোধিতা করলো আনু মোহাম্মদ, শেখ হাসিনার সব কাজ কি খারাপ ছিল? কত ভালো কাজ করেছিলেন উনি, সেগুলো সবগুলোর বিরোধিতা করেছিল চোখ মুখ বন্ধ করে। আজকে কিন্তু কথা বলে না, আজকে কোনো কথাই বলে না। আমি প্রয়াত বদরুদ্দিন ওমরের কথা বলতে চাই না, উনাদের ধারার মানুষগুলো আপনি দেখবেন। এই যে আপনার সংসদেই যে একটা তরুণ ছেলে আছে না, সাকিনা কি যেন নাম, আমি নামটা ভুলে গেছি, তা নির্বাচিত হয়ে এসছে না, ওই যে বামপন্থী ছিল না, ভিপিও ছিল বোধহয়, কি জানি। হ্যাঁ, তো তো কোথায় তার বিপ্লব? সে কেন আমেরিকা বিরোধী কথা বলছে না সংসদে দাঁড়িয়ে? রুমিন বলতে পারলে সে বলতে পারে না? সে বলবে না, কারণ সে বিএনপির ছত্রছায়ায় গিয়েছে, তাই না, কোয়ালিশন করে গিয়েছে। তো এটা তো বুঝতে হবে আপনাকে। তার মানে কি এখানে একটা প্রচ্ছন্ন মদত আছে, প্রচ্ছন্ন একটা অ্যাপ্রুভাল আছে যে এটা আমেরিকা দিয়েছে এই প্রেসক্রিপশন, আই এম টেকিং ইট, এটা নিয়েছে। কিন্তু দেশের কি ক্ষতি হবে সেটা বুঝতে বুঝতে তো আমাদের দেশের 50 বছর এমনিতেই পেরিয়ে গেছে। জি, এখন মানে এই যে এখানে একটা কথা বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে, আর একটা বিষয় ধরেন, এটা অবশ্য দেশের ইন্টারনাল বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, যেটি আসলে আমরা আগে থেকেই মোটামুটি বুঝতে পারছিলাম, কিন্তু তিনি সংসদে বলেই দিলেন যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ইত্যাদি বিষয়গুলো অনেক কিছুই তারা আসলে সেই সময় নির্বাচনের স্বার্থে সেগুলো মেনে নিয়েছেন। অনেক কথা সেই সময় বলেন নাই, যেগুলো এখন বলছেন। এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনার আসলে এই বিষয়ে কি মনে হয় যে এখানে আপসহীন নেত্রীর দল বলে আমরা যাকে চিনি, মানে বেগম যে আপসহীন নেত্রীর দলের এই অবস্থান, আপসী একটা অবস্থান? তা আপনি তো নিজেই বলেছেন আপসীন নেত্রী, নেত্রী তো নাই, আর আপসীন থাকবে কেমনে? এখন তো নেতা, তাই না? আপসীন নেতৃত্ব নেই, নেতৃত্ব চলে গেছে, মারা গেছেন উনি। আমি যেটা আপনাকে বলতে চাই, জুলাই সনদ হচ্ছে একটা পরিষ্কার আমাদের উপর চাপানো, জাতির উপর চাপানোর একটা প্রচেষ্টা হয়েছিল, একটা ভুয়া জিনিস। বাংলাদেশে আপনার বুদ্ধিবৃত্তি, বাংলাদেশে রাজনীতিবিদ, বাংলাদেশে ট্যালেন্টেড মানুষের অভাব হয়েছিল। আলী রিয়াজকে নিয়ে গিয়ে আপনার একটা সনদ তৈরি করাতে হবে, মাসের পর মাস, প্রায় বছর খানেক উনি ওখানে ছিলেন, মোটা দাগের বেতন, টাকা পয়সা কামিয়ে একটা কমিশন করে। এবং ওই কমিশনের যে যে বিষয়গুলো আমরা পড়েছি, খুব বেশি প্রয়োজন এগুলি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনপ্রজাতন্ত্রী না কি যেন বাংলাদেশ। ডাজ ইট রিয়েলি কেয়ার পিপল? এটা বোঝে? কোথায় গণ আর জন, এটা মানুষ বোঝে? এটা চেঞ্জ করলে কি হবে? আরো তো অনেক বেসিক পরিবর্তনের কথা বলা হয়েছে, এগুলো তো না হয় বলা হয়েছে, আলংকারিক। বলা হয়েছে, যেমন আমি আপনাকে এই উদাহরণগুলো দিচ্ছি বোঝার জন্য। যেমন ধর্ম নিরপেক্ষতাকে বলছে যে কি সহাবস্থান না কি যেন, শব্দগুলো পরিবর্তন করার জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করেছেন এই শব্দগুলো পরিবর্তন করার জন্য। এবং জুলাই সনদ আমার কাছে মনে হচ্ছে একটা ভাওতা। ভাওতা এই কারণে যে আমি আপনাকে 4টা প্রশ্ন দিচ্ছি, শারমিন আপনি কি একজন মহিলা? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি মহিলা হলে আপনি কি রান্না করেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি তাহলে পুরুষ নন। এবার 3টার আপনি হ্যাঁ বা না উত্তর দেন। এটা কি, এটা কি ধরনের কথা? যে 3টি প্রশ্ন আপনি করেছেন, 3টি প্রশ্নই বৈপরীত্য আছে, কন্ট্রাডিক্টরি।
আপনি আমাকে বলছেন একত্রে হ্যাঁ বা না বলতে হবে। আমি মোদ্দা কথায় আপনাকে যেটা বলতে চাই, জুলাই সনদ ছিল আমাদের দেশের উপর, জনগণের উপর নতুন করে একটা কলোনিয়ালিজম এবং নতুন করে একটা অপশাসন স্থাপন করার প্রচেষ্টা, যেটা আমি মনে করি বিএনপি তখন মানতে বাধ্য হয়েছিল, বিএনপি স্বীকার করেছে। এবং আমি বিএনপিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো যে বিএনপি ওই দিন সংসদেই বলেছে যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এবং আমরা এটা নিয়ে আলোচনা করতে, আমরা এটার জন্য শপথ নিয়েছি, এটার জন্য শপথ নিয়ে নেই বলেছিল এই কথাটা। হ্যাঁ, এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট ওয়ে টু হ্যান্ডেল ইট, এটা এভাবে হ্যান্ডেল করতে হবে। জুলাই সনদের সংস্কারের বদলে বিএনপি সংবিধান সংশোধন কমিটি করতে চাচ্ছে এবং তার জন্য 17 সদস্যের একটা কমিটি করার প্রস্তাব করেছে, যেখানে বিএনপির মানে সরকার দলীয় জোট থেকে 12 জন আর বিরোধী দলীয় জোট থেকে 5 জনের কথা। এখন জামাত এসে জানিয়ে দিল তারা আসলে এই কমিটিতে যাবে না এবং তারা সংসদে এবং সংসদের বাইরে চাপ দেবার একটা অবস্থানে থাকছে। ফলে কি মনে হয় কতটা চাপ জামাত দিতে পারে? কারণ জামাত বলছে যে আবার গণ অভ্যুত্থান 5ই আগস্ট তৈরি করা হবে। জামাত আসলে কতটা চাপ দেওয়ার সক্ষমতা রাখে আর কতটা দিতে পারে, আর বিএনপি কতটা চাপ সইতে পারে? না, চাপ চাপ আপনার মানে কি ঝামেলা করতে পারে। চাপ মানে কি ঝামেলা করা, এই তো। কারণ কিসের চাপ? আপনি এই সংবিধান সংশোধন ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি রাস্তায় মিছিল করবেন, মানুষ আপনাকে সমর্থন করবে? আমার মনে হয় না। আর আপনি যে কথাটা বললেন যে আবার 5ই আগস্ট হবে, যে কোনো খেলা একবারই হয়। মুক্তিযুদ্ধ যেমন একবার হয়েছে না, 5ই আগস্ট ওইরকমই একবারই হয়েছে, 69 গণ অভ্যুত্থানও একবারই হয়েছিল। একটার সাথে আরেকটা কখনো মেলে না। এই এই গণ আপনি এই কথা বলার আগে আমরা একটা জিনিস দেখি না, যে এই তরুণ তরুণ ছেলেগুলো যারা এগুলো করেছে এবং যাদের একটা অন্য ধরনের প্রভাব ছিল তরুণদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে, এখন তারা ডাকলে 10 জন লোকও তো আসে না। আমরা তো দেখছি এটা না, যেসব ছেলে মেয়েগুলো অকথ্য ভাষায় গালাগালি করেছে দেশের সিনিয়র সিনিয়র মানুষদেরকে, নানা মানুষদেরকে, যেসব শব্দের অর্থ আমি জানি না, অনেক শব্দের, যে বিশ্রী বিশ্রী শব্দে গালাগালি করেছে, পরে জেনেছি যেগুলো অসম্ভব নোংরা গালাগালি। কোথায় গেল সেই আস্ফালন? সেই 5ই আগস্ট আপনি একবার করেছেন, 5ই আগস্ট, দ্বিতীয়বার 5ই আগস্ট জামাত চাইলেও করতে পারবে না। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, জামাতের একটা বিষয়ে অনুধাবন করা উচিত। তাদের মানুষজনকে তো আমার 2-1 জনকে তো চালাকি মনে হয়েছে, তা তো বোকা মানুষ নন। বিশেষ করে আমি তো নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ, তার তো এটা বোঝা উচিত যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। তার তো এটা বোঝা উচিত। এতদিনেও তিনি সেটা বুঝতে পারেননি, প্রায় হাতে স্বর্গ পাওয়ার মতো হয়েছিল। কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যে তিনি ধর্মান্ধ? তার প্রচারণা কোথায় তার মধ্যে? বাবা ধর্মান্ধতা কেন বলছেন? আমি কেন ধর্মান্ধতা বলছি? হুম। হ্যাঁ, জামাতের রাজনীতি ধর্মান্ধ না হলে তাহলে ধর্মান্ধ কারা? আপনার জামাতের রাজনীতি, আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্মপ্রাণ রাজনীতি তো অন্য জিনিস। সে হচ্ছে, আমি এটা একবারও বলছি না যে জামাত সকল ধর্মের মানুষকে অপমান করছে, না, আমি এটা বলবো না। তারা তাদের মতো করে দেখছে, কিন্তু তাদের দেখার মধ্যে যে ধর্মান্ধতা আছে সেটা কি? সেটা হচ্ছে আমি শ্রেষ্ঠ, আমার কথা শুনতে হবে। আমি যেটা এটা তো ধরেন যে কোনো দেশেই ধর্মভিত্তিক দলের প্রথম সমস্যা হচ্ছে সে নিষেধাজ্ঞা জারি করে, সে রিজিড হয়ে যায়। এটার বাইরে তুমি যেতে পারবে না। ডেমোক্রেসি বা ফেডারেল যে আমরা যে রাষ্ট্রগুলো দেখি বা যেগুলো উদার নৈতিক ব্যবস্থা, সেটা বলে না। সেটা হচ্ছে তুমি বিরোধিতা করতে পারবে, তুমি মানলে মানো, না মানলে নেই। তারা বলছে তুমি বিরোধিতা করতে পারবে না, এটাই মানতে হবে, তারপর আসো আমরা কি আলোচনা করি। এবং আরেকটা কথা যেটা বললেন যে সবকিছু যারা ধর্ম দিয়ে বিবেচনা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলাম একটি উদার ধর্ম এবং নিঃসন্দেহে ধরেন পৃথিবীতে আধুনিক ধর্মের অন্যতম একটি ধর্ম। আজকে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী, রবীন্দ্রনাথ কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে একটি বাণী দিয়েছিলেন। দিল্লির জামে মসজিদ থেকে একটা পত্রিকা বেরিয়েছিল, তিনি নবীজিকে পয়গম্বর সম্বোধন করে বাণী দিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে এটিকে আমার অত্যন্ত আধুনিক ধর্ম মনে হয়, আমি ধারণা করি আধুনিক সভ্যতার বিকাশ এবং উন্মেষ ঘটনে ভারতের মুসলমানরা ভূমিকা রাখবেন। এটা তিনি বলেছেন বহু বছর আগে। আমি এখনো মনে করি এই বাণীটি এখনো আমি মনে করি সার্থক, এবং এই বাণীটি এখনো প্রচারের প্রয়োজন আছে, এবং এটা জামাতের আমিরের জন্য প্রয়োজন আছে। আপনি রবীন্দ্রনাথের কথা বললেন বলে একটা ছোট্ট প্রসঙ্গ তুলি। সেটি হচ্ছে সম্প্রতি সংসদ সদস্য হান্নান মাসুদ তিনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তোষামোদী করে, মানে ব্রিটিশদের তোষামোদী করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এটি তিনি সম্প্রতি বলেছেন। এর আগেও মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত এটি পরিবর্তনেরও একটা কিন্তু বিষয় ছিল। আপনি কোনো মন্তব্য করবেন কি? দেখেন, আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, রবীন্দ্রনাথের সাথে ভিক্টোরিয়া ও কাম্পোর দেখা হয়েছিল, রবীন্দ্রনাথের বাড়িতে এসেছিলেন পৃথিবীর তাবৎ মানুষেরা।
ব্রিটিশ কবি নিজে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ করে সাবমিট করেছিলেন নোবেলের জন্য। সেই বছর নোবেল পায়নি রবীন্দ্রনাথ, পরে রবীন্দ্রনাথ নিজে আবার তর্জমা করে জমা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা কেউই জানলো না যে ব্রিটিশকে তোষণ করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে। হান্নান মাসুদ জেনে গেছে, তাই না? হান্নান মাসুদ এই সমস্ত অর্বাচীন, এরা সাংসদ হতে পারে তো অর্বাচীন, যে দেশের জাতীয় সঙ্গীতের লেখককে অসম্মান করা হয়। এবং দেখুন অসম্মানের পর্যায়টা কত নিম্নমানের, কত অরুচিকর। সে বলছে যে ব্রিটিশের কি তোষামোদ করে নোবেল পুরস্কার অর্জন করা হয়েছে। যদি তাই হয়, রবীন্দ্রনাথ যে পুরস্কারটি বর্জন করেছিলেন, নাইটহুড, সেটি কেন করেছিলেন তিনি? জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের জন্য। আমি ব্যক্তিগতভাবে জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলাম দেখার জন্য কোন জায়গাটায় এরকম পাঞ্জাবিদের রেখে সবাইকে মেরে ফেলা হয়েছিল, এবং সেই যে মুহূর্তে সেই খবরটি পেয়েছিলেন রবীন্দ্রনাথ, তিনি সেই নাইটহুড উপাধিটি বর্জন করেছিলেন। তো তিনি ব্রিটিশকে খুশি করলে নাইটহুড উপাধি বর্জন করতেন? এখন এই ছেলেকে কে বোঝাবে? ধরেন মাথা মোটা, মাথা মোটা, এবং আপনার পড়াশোনা নেই। পড়াশোনা থাকলে এই ধরনের কথা বলতে পারে না। আমি মনে করি কি জানেন, রবীন্দ্রনাথ তার জন্য, এই ধরনের লোকের জন্যই লিখছে যে যাহারা তোমার বিষাইছে বা ইউনিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? এদেরকে না ক্ষমা করা যায়, না ভালোবাসা যায়। অর্বাচীন। জি, কিন্তু সংসদে তারা আবার খুব শক্তিশালী বক্তব্য রাখছেন। ধরুন নাহিদ, হাসনাত, তারা খুব শক্তিশালী বক্তব্য রাখছে। আপনার এই সংসদ প্রসঙ্গে কি মন্তব্য? যে সংসদকে আপাত দৃষ্টিতে কিন্তু খুব ভাইব্রেন্ট মনে হচ্ছে এবং এই অর্থে কার্যকর যে সেখানে ডক্টর ইউনূস সরকারের সময় 133টি যে চুক্তি হলো তার একটা সুরাহা হয়েছে এই প্রথম অধিবেশনের মধ্যে। অধিবেশন শেষ হলো, আপনার কাছে কেমন মনে হলো সংসদকে? দেখুন অধিবেশন খারাপ হয়েছে এই কথা আমি বলবো না, কারণ আমরা বহুদিন বাহাস এবং বাহাস যেটাকে বলি, তর্কাতর্কি যেটাকে বলি, বা দাঁড়ানো, ওয়াকআউট, এগুলো দেখিনি আমরা অনেকদিন বাংলাদেশে। হ্যাঁ, একতরফা ছিল সবকিছু। সেই জায়গায় আমার কাছে এটা একটা গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টি, এটা নিয়ে চলাচল হয়েছিল সবাই এবং মিলে তো সেগুলোর সমালোচনা রেজাল্ট তারা পেয়ে গেছে। হ্যাঁ, সেগুলো তারা রেজাল্ট পেয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, এটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে ওইরকম বক্তৃতা দেয়, এই করে সেই করে, এই জায়গায় আমার একটা কথা আছে। এখনো কিন্তু আসম আব্দুর রব বেঁচে আছেন, এখনো নূর আলম সিদ্দিকী মারা গেছেন, তারপর আরো অনেকে মারা গেছেন। এরা কিন্তু আরো অনেক বক্তৃতা দিত, কিন্তু এরা কিছু করতে পারেনি শেষ পর্যন্ত। আপনি যদি ইতিহাস দেখেন, তাদের ভূমিকাকে আমরা স্মরণ করি কেন জানেন? 69 সালের জন্য। তাদের ভূমিকাকে স্মরণ করি 71 সালে পতাকা উত্তোলনের জন্য। তারপরে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 4 জনেরই বক্তৃতা শোনার সুযোগ হয়েছে আমার। আব্দুল কুদ্দুস মাখন, নুরুল আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান শিয়া, 4 জনের আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি। তারপরে তারা ডেড হর্স হয়ে গিয়েছিলেন। যখনই, এটা সম্ভবত একটা বিষয় আছে, আপনি যদি এই যে আপনার পালস অফ পলিটিক্স মানে কি, পলিটিক্স এর পালস বোঝা, তাই তো, নারী নক্ষত্র বোঝা, স্পন্দন বোঝা, তারা এর পরে আর বুঝতে পারেনি। স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা জায়গায় জায়গায় ভুল করেছিল, ভুল করার ফলে বিচ্যুত হয়ে গেছিল। এই ছেলেগুলোর একই অবস্থা হবে, আরো খারাপ অবস্থা হবে। খারাপ অবস্থা হবে এই কারণে তারা বাংলাদেশের মূল বিষয়গুলোকে মানতে চায়নি। যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ থাকবেই, যদি শব্দটা আমি ব্যবহার করলাম, বাংলাদেশ থাকবেই। যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের মূল ধারাগুলি থাকে এবং বাংলাদেশ নামের অস্তিত্ব থাকে, বাঙালি জনগোষ্ঠী থাকে, তারা কোথা থেকে থাকবে? তারা তো চায়নি তাদের এই অস্তিত্বের সাথে চলতে। তারা যদি এই অস্তিত্বের সাথে চলতে চাইতো, কাওয়ালি শোনা কোনো অপরাধ নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে টিকিট কেটে অনেক কাওয়ালি দেখেছি, কিন্তু হঠাৎ করে কাওয়ালিকে এনে মাথার উপর চাপিয়ে দেওয়া, এগুলো তো এক ধরনের আপনার ভণ্ডামি, এবং এগুলো হচ্ছে কি জানেন, এক ধরনের আই ওয়াশ, আর এক ধরনের আপনার প্রতিস্থাপন, স্থাপন নয় প্রতিস্থাপন, একটা জিনিসকে জোর করে সরিয়ে আরেকটা জিনিস নিয়ে আসা। এটা তো নয়, এটা নয়। তুমি বাঙালি, তুমি তো তুমি যতভাবেই কথা বলো, ওই যে আপনার পার্থ নামে একজন সাংসদ আছে না, ওই যে আমাদের আন্দেলি, বললো না যে ওখানে আরবি বই আছে, এই জন্য আমি উর্দু কথা বললাম, একটা উর্দু বই আছে বলেছে না, এই জন্য আমি উর্দুতে কথা বললাম। উর্দু বই নিয়ে সংসদে আসতে হবে কেন? আমরা কি উর্দুতে কথা বলি? আমরা কি হিন্দিতে কথা বলি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো বাঙালি, অনেক বাংলা উর্দু ভাষায় শের কথা বলি। বলে যাচ্ছেন একের পর এক। মানে বাংলা কবিতা তো অথবা শুনছি না। মানে উর্দু তাদের কথা বলা হচ্ছে যে জামাতের জন্য উর্দু বুঝতে সুবিধা হবে, কিন্তু সংসদে বারবার উর্দু হ্যাঁ, শের ওই জন্য তো ব্যবহার। বলেছে আর কি, এবং শুনতে বলছেন যে অবশ্য খুব ওরা ভালো বইটা লাগছে। নিয়ে এসছে। আমি ওইটাই বলছি যে বইটা নিয়ে এসছে। তো সংসদে আপনারা উর্দু বই নিয়ে আসতেছেন কেন? উনি যাদেরকে ইন্ডিকেট করেছে আর কি, হ্যাঁ, এই ছেলেগুলি উর্দু বই নিয়ে আসছে কেন? এটাই হচ্ছে সমস্যা আপনার। বাংলা ভাষাভিত্তিক একটা রাষ্ট্র আমাদের দেশ। সূচনা হয়েছে 1952 সালে, মানে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। 47-এর পরেই 52।
52 থেকেই পাকিস্তানের সায়ান্ন কিন্তু শুরু হয়েছে সন্ধ্যাকাল। হুম। সেই জায়গাটাকে বিরোধিতা করে যদি পলিটিক্স করতে চায়, তো তারা আপনার এই তোপে টিকবে, বড় বড় কথা বলে টিকবে? তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, শক্তি আছে গায়ে, এখনো ইয়াং মানুষ, ভালো করে বলতে পারে, কঠিন গলায় বলে। সেই কঠিনতা এবং সেই শক্তি যদি পজিটিভ দিকে আসে তো কোনোদিন হয়তো হবে, কিন্তু পজিটিভ দিকে আসবে কি করে? দে হ্যাভ অলরেডি লস দেয়ার ফেইথ টু মানুষ তো ওদেরকে আর বিশ্বাস করে বলে আমার মনে হচ্ছে না। আমি যত মানুষের সাথে আমার ইন্টারঅ্যাক্ট হয়েছে, আপনার হাসিনা চলে যাওয়ার পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে, মানে বিশাল একটা অংশের মানুষের মনে শান্তি, যে চলে গেছে চলে গেছে চলে গেছে। আবার বেশ কিছু মানুষ তো ছিল যারা এটাকে নিতে পারেনি, হুম। ক্রমাগত তাদের সংখ্যা বেড়েছে যারা নিতে পারেনি, ক্রমাগত। আজকে তাদের সংখ্যা অনেক বেশি। আবার উল্টো দিকে দেখেন, এরা চলে যাওয়ার পরে স্বস্তির একটা বাতাস, অল্প কিছু তরুণ তরুণী বা ভেস্টেড কর্নার ছাড়া তাদের জন্য তো কেউ ফিল করছে না। তো আপনার কাজের মূল্যায়ন হচ্ছে আপনি চলে যাওয়ার পরে বা আপনার এবসেন্সে আপনাকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, আপনাকে কিভাবে দেখছে, এটাই তো আপনার মূল্যায়ন, তাই না? তো আপনি বলছেন যে তো অনেকেই আমার মনে হয় না এরা এরা মূল্যায়িত হবে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়? মানে আওয়ামী লীগকে আপনি বলছেন অনেকেই এখন মিস করছে। আ আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোনো তৎপরতা তারা করতে পারছে না। ফেসবুক কেন্দ্রিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকটাক যা হচ্ছে সেটুকু। এভাবে করে আসলে কতদিন? আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? পলাতক অবস্থায় আর কতদিন রাজনীতি? দেশে তো কোনো অ্যাক্টিভিটি সেভাবে নাই। আপনি অনেক ভালো একটা পয়েন্ট, এবং এটার জন্য আবারও গালাগালি শুনতে হবে কমেন্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী অনলাইন লিগ করে তো আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। হুম। আমি এই কথাটা বারবার বলেছি যে আওয়ামী অনলাইন লীগের দল আওয়ামী লীগ নয়। আওয়াম মানেই হচ্ছে জনগণ, সেখান থেকেই নামটা দেওয়া হয়েছিল, তাই না? হুম। তা আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এখন প্রশ্ন আপনি যেটা বললেন যে নেত্রী, তাদের মানে আওয়ামী লীগের নেত্রী, হ্যাঁ, আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশের বাইরে। দেশের বাইরে থেকে আপনার সংসদীয় রাজনীতিতে তো প্রবেশ করা যায় না, সেটা তো বিপ্লব হতে হয়। হুম। যেমন খোমেনি এসেছিলেন বা অন্যরা এসছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা তো অন্য জিনিস। সেই প্রেক্ষাপট কবে তৈরি হবে? তার তো বয়স হয়ে গেছে, তাই না? তার তো অনেক বয়স হয়েছে। প্রকৃতিরও তো একটা নিয়ম আছে, হুম। মানুষের বাঁচারও তো একটা সীমা আছে। এরপরে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে ধরেন যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যেগুলো আমরা শুনি যে দুঃখজনক, যেটা আমি দুঃখজনক বলবো এই কারণে, 1975 সালে কিন্তু আওয়ামী লীগের বিরাট বিপর্যয় হয়েছিল। স্বয়ং বঙ্গবন্ধুকে সপরিবারে মারা হয়েছিল। আমি কাহিনী পুনরাবৃত্তিতে যেতে চাই না। 3 নভেম্বরে জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল, কিন্তু তার পরপরই আওয়ামী লীগ মিছিল বের করতে পেরেছিল, আওয়ামী লীগ সভা করতে পেরেছিল, আওয়ামী লীগ ধীরে 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 সংগঠিত হতে পেরেছিল। এবার যেটা হয়েছে, যতই শক্তিশালী তারা বলুক না কেন, আজ পর্যন্ত তারা ভালো করে একটা মিছিল বের করতে পারেনি। এবং এটার কারণ হচ্ছে, মিছিল যারা করে, নেতৃত্ব হয়তো একজন 60 বছর বয়সী মানুষ দিতে পারে, 50 বছর বয়সী মানুষ সামনে থাকতে পারে, কিন্তু এই মিছিলটাকে চালিয়ে নিতে হলে তারুণ্যের প্রয়োজন। সেই জেনারেশন, দুটো জেনারেশন থেকে আওয়ামী লীগ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আমার মনে হয় এই 20 থেকে 35 বা আপনার 18 থেকে 30 এই বয়সী মানুষের কাছে ফিরে যেতে না পারলে আওয়ামী লীগে ফিরে আসা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। জি। তার মানে আপনি সামনে আওয়ামী লীগের কোনো সুদিন দেখেন না। কঠিন দেখি না আমি বলবো না, কিন্তু কঠিন। আচ্ছা, শেষ প্রসঙ্গে আসি। আপনি একটা মজার মানে ছড়া দিয়ে বলছিলেন, এপাং ওপাং ঝপাং দিদি চিৎপটাং। তো সেই দিদি যে চিৎপটাং হলেন, তিনি তো সেই চিৎপটাংটাকে মানছেন না এবং তিনি পদত্যাগে নারাজ, এবং সাথে সাথে এখানে সহিংসতা শুরু হয়েছে যেটা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে পুশব্যাকের আলোচনা আসছে। বাংলাদেশও সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে। নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলছেন যে মুসলিমদের প্রতি ভারতের সহিংসতা হচ্ছে পশ্চিমবঙ্গে, এই বিষয়গুলো মানে একটা উত্তেজনা বাংলাদেশেও কিন্তু এর প্রভাব চলে আসছে। আপনার কি মনে হয় সামনে আরো প্রভাব পড়তে পারে কিনা, বা কিরকম প্রভাব পড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি দিদির কথায় আসি। দিদি পাগলামি করে ক্ষমতাকে নষ্ট করে দিয়ে গেছেন, মানে মমতা ব্যানার্জির কথা বলছি। মানুষকে তো অনেক, এটা তো সব দেশেই আমরা দেখছি, মানুষকে অনেকদিন বোকা বানানো যায়, কিন্তু সবসময় তো বোকা বানানো যায় না। এবং একই নিয়ম দেখেন, তার ভাইপো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে আনা, এটা মানুষ নিতে পারেনি।
তার আগে আপনাকে একটা কথা বলি, আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়েছেন, মানে মমতা ব্যানার্জি আর নেই, উনি তো ইস্তফা দিতে চাননি। পার্থক্যটা দেখেন, এর আগে যখন 34 বছরের শাসনামলের পরে বামপন্থীরা ক্ষমতা হারিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য সময়ের আগে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন, কারণ ওনারা ভদ্রলোক ছিলেন না। উনাদের রাজনীতি ভুল হতে পারে, কিন্তু ভদ্রলোক। এবং উনি যখন রাজ্যপালের কাছে এটা জমা দিয়ে, গভর্নরের কাছে জমা দিয়ে চলে যাচ্ছিলেন, উনি মুখ্যমন্ত্রী গাড়ি ব্যবহার করেনি, পার্টির গাড়ি করে ফিরে গিয়েছিলেন। এটা হচ্ছে ভদ্রতা। এই ভদ্রতাটা তৃণমূল করতে পারেনি। কিন্তু আপনি যেটা বলছেন যে ইম্প্যাক্ট অফ ইলেকশন, এখন পর্যন্ত কিন্তু ইম্প্যাক্ট অফ ইলেকশন আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক এই কারণে যে বিজেপি তো একটা ধর্মভিত্তিক দল। হ্যাঁ, মানুষের রায়ে এসছে, ওই দেশে ভোট হয়, এটা সবাইকে মানতে হবে। ভোটের গণনাও হয় এবং নির্বাচন মোটামুটি ফেয়ারও হয়। হ্যাঁ, তো এর আগে পিছে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কানেকশন, এগুলো আমরা আলোচনা করে কি করবো, কিন্তু ভোট হয়েছে, ভোটে হেরে গিয়েছে এরা। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির তো একটা এজেন্ডা আছে, বিজেপির তো একটা অন্য ধরনের পলিটিক্স করবে তারা। এই পলিটিক্সটা বাংলাদেশকে কৌশলের সাথে মোকাবেলা করতে হবে। কারণ দেখতে হবে, আসামেও কিন্তু বিজেপি জিতেছে। মানে আমাদের যে সীমান্ত সংলগ্ন যে রাজ্যগুলো, ত্রিপুরাতেও সম্ভবত বিজেপি ক্ষমতায় আছে, আমাদের সীমান্ত সংলগ্ন রাজ্যগুলো বিজেপি ক্ষমতায় রয়েছে। সবচেয়ে বেশি আমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি জানেন কিনা, আমি নিশ্চয়ই জানেন হয়তো, যে সাউথ ইন্ডিয়ার যে হিন্দুরা, এরা কিন্তু আসলে পিওর হিন্দু, এরাই পিওর হিন্দু। আমি যখন থেকে ওই ওই প্রান্তে যাওয়া হয়েছে, ভারতের যে রিয়েল যে হিন্দু মন্দিরগুলো, রিয়েল বলতে আমি বলছি যে আনটাচ যে হিন্দু মন্দিরগুলো, যেগুলো অন্য শাসক স্পর্শ করতে পারেনি, কারণ ওখানে সুবেদার পাঠিয়ে শাসন করা হতো, কেউ যায়নি, কোনোদিন যেতে পারেনি। তো এমন হিন্দু আছে দক্ষিণ ভারতে, যারা ঘরে একটা ছবি পর্যন্ত রাখে না, কট্টর। মানে মন্দিরে যাবে, মন্দিরে প্রণাম করবে, মন্দিরে পূজা আর্চা হবে, বাড়িতে কিচ্ছু হবে না। বাড়িতে যদি স্পর্শ হয়ে যায়, এত কঠিন। কিন্তু দেখেন, ওদের ব্যাপারে আমাদের মাথা ব্যথা নেই, কারণ ওদের সাথে আমাদের সীমান্তও নেই, ঠিক আছে, এখন ভালো করে চিনি না ওদের। শুধু চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যায়, শুধু চিকিৎসার জন্য মাদ্রাজ যায়, শুধু চিকিৎসার জন্য আপনার হায়দ্রাবাদে যায়, এগুলি যায়। কিন্তু না, অন্য কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে, যেহেতু আমাদের অনেক বড় সীমান্ত, তাই না, ফেলানি থেকে শুরু করে নানা ধরনের হিস্সা আছে। এখন বিজেপি আসলে এই সমস্যাগুলো আমার কেন জানি মনে হয় আরো অনেক বেশি অ্যাড্রেস করতে হবে প্রপারলি। কারণ এখন দেখতে হবে, হ্যাঁ, এখানে আরো একটা বিষয় আছে, আমি খুব গভীরভাবে আমি যেটা মনে করি যে দেখার বিষয় আছে, অলসো অবজার্ভিং সিন্স নাও, যে ওরা কিভাবে এটাকে সাজাতে চাচ্ছে। আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 34 বছর আপনার বাম ছিল, বাম 34 বছর, ইটস এ বিগ লং টার্ম, রাইট? 34 বছর, ওইটার একটা ইম্প্যাক্টে পশ্চিমবঙ্গ অসাম্প্রদায়িক ছিল দীর্ঘকাল। কারণ জ্যোতি দাঁড়িয়ে বলেছিলেন, প্রশাসন এবং সরকার যদি না চায়, কোনো রাজ্যে কোনো দেশে দাঙ্গা হতে পারে না। ওনার বুকের পাটা ছিল এটা বলার। কারণ উনি চাননি, এই জন্য উনি বলতে পেরেছেন। এরপরে মমতা আসলো। মমতা কংগ্রেসের একটা নেত্রী ছিলেন, এবং মমতা মোটামুটি লিবারেল ছিল, কিন্তু শেষের দিকে এসে চুরি চামারি। আরেকটা কথা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, যেটা আমাদের দেশেও হয়, সংখ্যালঘুকে তোষণ করার প্রয়োজন নেই, তাকে সাথে রাখতে হয়, তাকে মর্যাদা দিয়ে সাথে রাখেন আপনি। খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাকে প্যাট করছেন কেন? ইউ আর নট প্যাটিং। আপনাকে প্যাটিং করতে হবে না, যে ভালো 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 ভালো, তুমি ভালো থাকো ভালো থাকো, ধরো দুটো দুধ মুড়ি খাও, ঠিক আছে, রাত্রে কি খাচ্ছে খবর নাই কিন্তু। হ্যাঁ, ওইটা না, প্যাট করতে হবে না, মর্যাদা দিন। একটা রাষ্ট্রের যে নাগরিকরা পায়, তাকে সেটা দিন, সাথে রাখুন, তাহলে আপনার বলশালী হবেন আপনি। সে যদি বুঝতে পারে আপনি তাকে মর্যাদা দিয়েছেন, আপনাকে সাথে রেখেছেন, দে উইল ফাইট ফর ইউ। সেটা করতে পারেননি বলে পশ্চিমবঙ্গে বহু মুসলমান করছে। তো কাজেই মেরুকরণটা এরকম। আমি মনে করি না বিজেপি শুধু হিন্দুবাদ দিয়ে বা হিন্দুত্বের কথা বলে পশ্চিমবঙ্গকে শাসন করতে পারবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যের সাথে সেটা যায় না। আমাদেরকে সাবধানতার কোনো বিকল্প নেই। এটাই হচ্ছে আমার শেষ কথা। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।